বিজনেস নিয়ে পড়েছে কিংবা কর্পোরেটে কাজ করেছে অথচ আরওআই এর মানে জানে না, এমন হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আরওআই একদম বেসিক একটা জিনিস, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যদি কোনো একটা জায়গায় ইনভেস্ট করি, 1 লাখ টাকা বিনিয়োগ করি, ওখান থেকে কত টাকা আমি ফেরত পাবো, কত দিনে আমি ফেরত পাবো, টাকাটা আসলে ইনভেস্ট করা উচিত হবে নাকি না, এই জিনিসগুলোই আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে। এবং আরওআই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিভিন্ন মেথডে আমরা অ্যানালাইজ করতে পারি। মেথড নাম্বার 1, পেব্যাক পিরিয়ড মেথড। মনে করেন আপনি একটা মেশিন কিনবেন, মেশিনটার দাম 1 লাখ টাকা। মেশিনটা ব্যবহার করার কারণে প্রতি বছর আপনার 20,000 টাকা সেভ হচ্ছে। একদম সহজ হিসাব, 20,000 করে 5 বছরে আপনার 1 লাখ টাকা ফেরত আসবে। অর্থাৎ পেব্যাক পিরিয়ড অর্থাৎ টাকা ফেরত আসার সময়টা হচ্ছে 5 বছর। তাই 5 বছরে আপনার টাকাটা ফেরত আসবে, বাকি যতটা বছর মেশিনটা কাজ করবে পুরোটাই আপনার লাভ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো এই জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, বাট যদি মেশিনটা চলেই হচ্ছে 3 বছর, তাহলে 3 বছরের মধ্যে 60,000 টাকা ইনকাম করে বাকি 40,000 টাকা আপনার লস। ইন দ্যাট কেস মেবি আপনি ইনভেস্টমেন্ট করবেন না। এবং এটা একটা বড় ফ্ল আছে, যেটার কারণে আমরা মেথড 2 তে যাব। সেটা হচ্ছে, আমাদের হাতে এখন 100 টাকার মূল্য যতটুকু, 5 বছর পর সে 100 টাকার মূল্য কিন্তু কম। অর্থাৎ ফিউচারে কোনো একটা টাকা যতটা মূল্যবান, সেই সেম অ্যামাউন্টটা বর্তমানে আরো বেশি মূল্যবান। অর্থাৎ যত ফিউচারে যাবেন ওই সেম অ্যামাউন্টটার ভ্যালু কমে যায়। আমরা হয়তো আগে এক্সাম্পলে দেখছিলাম যে প্রতি বছর আমরা 20,000 টাকা করে পাচ্ছি, বাট আসলে প্রেজেন্ট ভ্যালু যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন ডিসকাউন্ট রেট সহ আপনার ভ্যালুটা 20,000-এর চেয়ে অনেক কম আসছে এবং 5 বছরে মাত্র 86,500 টাকার মতো আপনি সেভ করছেন। টোটাল 1 লাখ টাকা উঠে আসতে আপনার 6 বছর হয়তো বা লাগছে। তাই মেশিনটা যদি 5 বছরও চলে তাহলেও আপনি ইনভেস্টমেন্ট উঠে আসছেন, আপনার 6 বছর মেশিনটা চালাতে হবে। তো নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার কারণে আপনি ডিসকাউন্ট রেটটা অ্যাকাউন্ট করছেন, ফ্যাক্টর করছেন, তাই আপনি একদম পুঙ্খানুপুঙ্খ একটা আইডিয়া পাচ্ছেন যে আপনি আসলেও প্রেজেন্টে যে টাকাটা দিচ্ছেন ওইটা ফিউচারের রিটার্নটা সঠিকভাবে পাবেন নাকি না। এবং এটারই একটা ফর্মুলা আছে, যেখানে আমরা যাবো না কারণ এটা বেশি কমপ্লিকেট করে ফেলবে, জাস্ট কনসেপ্টটা জানলেই হবে। উইচ ব্রিংস আস টু দ্য নেক্সট মেথড, উইচ ইজ ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটাও এনপিভি দিয়ে অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে ক্যালকুলেট করা হয়, কিন্তু ক্যালকুলেশন আমরা যাবো না, জাস্ট কনসেপ্টটা জেনে নেব। ইন্টারনাল রেট অফ রিটার্ন একটা প্রজেক্টের পোটেনশিয়াল, প্রফিটেবিলিটি এগুলো নিয়ে আইডিয়া দেয়। মনে করেন আপনার ডিসকাউন্ট রেট হচ্ছে 6%। মনে করেন আপনার একটা অ্যাসেট আছে, আপনার অনেক টাকা পয়সা আছে, যেগুলো আপনি অলরেডি ইনভেস্টমেন্ট করলে হয়তো আপনি 6% রিটার্ন পাবেন, ধরলাম 5% পাবেন। অন্য আরেকজন মনে করেন এসে আপনাকে বললো যে ভাই টাকাটা এখানে ইনভেস্টমেন্ট করেন, তাহলে তো আপনি প্রশ্ন করবেন যে আমি যদি ইনভেস্টমেন্ট করি তাহলে 5%-এর বেশি হইতে হবে, না তো আমি অলরেডি এক্সিস্টিং যে কাজগুলো করছি ওইখানে ইনভেস্টমেন্ট করলে আমি বেশি পাবো। সো আমি যদি আপনাকে একদম ফান্ডামেন্টাল বেসিকটা বলে দিই, সেটা হচ্ছে এরকম যে আপনার ডিসকাউন্ট রেট, যেটাকে হার্ডেল রেটও বলে, ডিসকাউন্ট রেটের চেয়ে যদি আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন বেশি হয় ইনভেস্টমেন্ট করতে পারেন, পোটেনশিয়াল আছে। আর যদি ডিসকাউন্ট রেট হার্ডেল রেটের চেয়ে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্নটা কম হয় তাহলে ইনভেস্টমেন্ট করবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন যদি আপনাকে একটা এক্সাম্পল দেয়, যে মনে করেন আপনার কাছে প্রজেক্ট এক্স আছে 2% আইআরআর আর প্রজেক্ট ওয়াই আছে 10% আইআরআর, ইজিলি আপনি বুঝতে পারবেন যে 10%-টা বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার হার্ডেল রেটটা কত। হার্ডেল রেট যদি মনে করেন 5% হয় কিংবা 6% হয়, আপনি ইজিলি বুঝতে পারবেন যে প্রজেক্ট এক্স এর রেশিওটা আমার ডিসকাউন্ট রেটের চেয়ে কম, আমি এক্স এ ইনভেস্ট করবো না, ওয়াইতে ইনভেস্টমেন্ট করবো। আমি যদি আরেকটা অপশন দিই আপনাকে যে প্রজেক্ট জেড, সেখানে 15% আইআরআর, তাহলে আপনি ওয়াই ছেড়ে জেড এ ইনভেস্টমেন্ট করবেন, কারণ সেখানে আরো বেশি রিটার্ন পাচ্ছেন। সো আইআরআর আমাদেরকে বলে দেয় যে আমরা আসলে ইনভেস্টমেন্ট করতে পারবো নাকি না, এবং দ্বিতীয়ত বলে দেয় যে অনেকগুলো প্রজেক্ট থাকলে, অনেকগুলো আইআরআর থাকলে কোনটাতে সব থেকে বেশি আইআরআর, ওটার মধ্যে যেন আমরা ইনভেস্ট করি। That brings us to the fourth method, which is break-even analysis. এবার এটা সব থেকে বেশি কমন। এটা আপনাকে ইন্ডিকেট করে যে কয়টা ইউনিট সেল করলে কিংবা কত সময়ে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করলেন ওই টাকাটা উঠে আসবে, লাভ কিংবা ক্ষতি না, জাস্ট টাকাটা উঠে আসবে। মনে করেন আপনি ফিক্স কস্টে অর্থাৎ যে টাকাটা চলে গেছে হয়তো বা স্যালারিতে কিংবা রেন্টে 60,000 টাকায় সেট করলেন এবং ভ্যারিয়েবল কস্টে আপনার 40,000 টাকা গেল। তো 60 আর 40 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা যখন উঠে আসবে তখন আপনার কস্টটা সমান হবে। এখন এই যে 1 লাখ টাকা খরচ করে সেলসটা আনা, এই 1 লাখ টাকা সেলসের জন্য কয়টা ইউনিট আমাকে বিক্রি করতে হবে এটা আমাকে বের করতে হবে। এবং মনে করেন 1000 টাকার 100টা ইউনিট সেল করলে আমি 1 লাখ টাকা পাচ্ছি। তো ইন দ্যাট কেস আমার
এই যে ব্রেক ইভেন পয়েন্ট সেটা হচ্ছে 100 ইউনিট, অর্থাৎ 100 ইউনিট বিক্রি করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো। অথবা আমি এটা টাইম দিয়ে করতে পারি, অর্থাৎ আমি হয়তো 1 বছরে ওই পয়েন্টে পৌঁছাবো, 100 ইউনিট বিক্রি করবো, কিংবা 2 বছরে আমি 100 ইউনিট বিক্রি করবো। ইন দ্যাট কেস আমরা ব্রেক ইভেন অ্যানালিসিসটাকে একটা সময় দিয়ে ইন্ডিকেট করতে পারি অথবা একটা ইউনিট দিয়েও ইন্ডিকেট করতে পারি। ব্রেক ইভেন অ্যানালিসিসটা কি, যে পয়েন্টে আমাদের লাভ না লোকসান একদম নিউট্রাল পজিশন, অর্থাৎ যে টাকাটা ইনভেস্ট করছি ঠিক ওই সেম অ্যামাউন্টটা উঠে এসেছে। সো এই ছিল হচ্ছে 4টা বেসিক মেথড, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা প্রজেক্টে আমরা ইনভেস্ট করব নাকি না, কিংবা ইনভেস্ট করতে হলে কতদিনে টাকাটা ফেরত আসবে, কিংবা আসলেও আসলে কি আমরা ইনভেস্ট করব নাকি না। সো আজকে থেকে আপনি আরওআই এর বেসিক কনসেপ্টগুলো জেনে গেলেন কিভাবে অ্যানালাইজ করতে হয়। যদি আপনার মনে হয় যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখেছেন এবং এই ভিডিও থেকে অন্য আরেকজনও শিখতে পারে, প্লিজ তার সাথে শেয়ার করতে ভুলবেন না।